মানে আমি আজকে হংসমধ্যে বক, এছাড়া আর অন্য কোনো পরিচয় নেই আমার এখানে। কারণ আমার বিচরণ ক্ষেত্র নাট্য একাডেমি হতে পারে, মিনার্ভা রেপার্টারি হতে পারে, কিন্তু এই সাহিত্য একাডেমি বা বাংলা একাডেমি, এখানকার মানুষজনদের আমরা এই একাডেমিশিয়ানদের আমাদের প্রয়োজন হয় আমাদের নাটকের প্রচারের ক্ষেত্রে, আমাদের রিভিউ লেখানোর সময়, প্রিভিউ করানোর সময়। তারপর আমরা সাধারণত খুব সসম্মানে এড়িয়ে চলি, কারণ আমরা যারা অমনোযোগী তারাই মূলত এই সর্বক্ষণের থিয়েটারেতে নিজেদেরকে নিয়োজিত করি। আজকে এই যে আমাকে 2 ঘন্টা চুপ করে বসে শুনতে হচ্ছে, আমার সেই পুরনো ক্লাস করবার স্মৃতি ইউনিভার্সিটি মনে পড়ে যাচ্ছে একেবারে। আমার কার্টেন উঠে গেছে, আমার হাতে সময়ও শুরু হয়ে গেছে। আমি সরাসরি আলোচনায় আসি। আমার আজকের আলোচনার বিষয় বাংলার দেশজ শিল্পকেন্দ্রিক সাহিত্যে অ্যান্ড্রোজিনি ও অপর যৌনতা, মায়ামৃদঙ্গ, একটি সাধারণ আলোচনা। অ্যান্ড্রোজিনি শব্দের আবিধানিক অর্থ neither distinctly masculine or feminine in appearance or in behavior। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী অ্যান্ড্রোজিনির কাছাকাছির একটা বাংলা অর্থ বলছেন স্ত্রী এবং পুরুষ ভাবের সংকরানুভূতি। আমাদের ভারতীয় সংস্কৃতিতে অ্যান্ড্রোজিনি প্রভু প্রাচীনকাল থেকেই ছিল। অর্ধনারীশ্বর তত্ত্ব বা ভাবনা এই অ্যান্ড্রোজিনিরই প্রকাশ। আসলে নারী এবং পুরুষ এই দুটো বিপরীত শব্দের মধ্যখানে একটা দীর্ঘ ব্যবধান, একটা প্রলং গ্যাপ, একটা প্রান্তর। আর সেই প্রান্তরে নানান বর্ণের মানুষ বাস করে, অর্ধনারীশ্বরের বিভিন্ন রূপ। যার যেটা ভাব, স্বভাব, সেটাই স্বাভাবিক, এবং শিল্প এই স্বাভাবিকত্বই দাবি করে, অনুকরণ নয়। এই স্বাভাবিকত্ব নিয়ে ভারতীয় সংস্কৃতিতে অ্যান্ড্রোজিনি বারবার এসেছে। ভারতীয় শাস্ত্রে, পুরাণে, মহাকাব্যে বা মন্দির গাত্রের স্থাপত্যে, ভাস্কর্যে, চিত্রকলায়, এমনকি লোকায়ত শিল্পকলায়ও অ্যান্ড্রোজিনি প্রকট হয়েছে যুগে যুগে। লোকসাহিত্য বা লোকশিল্প আর শিষ্ট সাহিত্য বা শিষ্ট শিল্পের বিভাজন কলোনিয়াল সংস্কৃতিরই অবদান। আমাকে অর্জুনদা মাফ করবে, আমি ওই হুলিয়াটা জানতাম না, লোকটা বলা যাবে না, আমি না জেনে প্রস্তুত হয়ে এসেছি, তো সুতরাং এবারকার মতন আমাকে মাফ করে দাও, আগেও অনেকবার করেছে। মাতৃভূমি কোনটা? একটা নির্দিষ্ট ভূখণ্ড যেখানে আমার জন্ম হয়েছে, নাকি মাতৃভূমি সেটাই যেখানে মানুষ তার নিজস্ব সংস্কৃতির অনায়াস প্রকাশ ঘটাতে পারে? এই প্রশ্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তুলছেন তার তুঙ্গভদ্রার উপন্যাসে অর্জুন বর্মার মনস্তত্ত্ব বিশ্লেষণে। আমার দেশের মাটিতে আমার নিজস্ব প্রকাশই আমার সংস্কৃতি, তাকে লোক বা শিষ্ট যে বিভাজনই আমি বিভক্ত করি না কেন। তবু যদি শাস্ত্র পুরাণকে বাদ দিয়ে লোকসাহিত্যের দিকে তাকাই, অ্যান্ড্রোজিনি এবং অপর বা বিকল্প যৌনতা আমাদের ভারতীয় লোকসংস্কৃতিতে প্রকটভাবে এসেছে। তামিল মহাভারতে শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করে বিবাহ করছেন অর্জুন পুত্র ইরাবান বা আরাবানকে। তাদের উদ্দণ্ড শৃঙ্গারের ফুলশয্যাও হচ্ছে। ফুলশয্যার পরদিন আরাবানের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ বৈধব্য গ্রহণ করে হাহাকার করছেন স্বামী শোকে। তামিলনাড়ুর কুভাগামে রয়েছে আরাবানের মন্দির। আমরা জানি প্রতি বছর চৈত্র মাসে সেখানে 18 দিনের উৎসব হয়। এক রাতের জন্য তৃতীয় লিঙ্গের মানুষরা আরাবানকে বিবাহ করেন ও পরদিন সকালে বৈধব্য নেন এবং একই ওই শ্রীকৃষ্ণের মতনই হাহাকার করেন। একইভাবে দক্ষিণ ভারতের কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে রয়েছে আয়াপ্পা স্বামীর মন্দির। সমুদ্র মন্থনের সময় অমৃত ভাণ্ড হাতে বিষ্ণু আবির্ভূত হলেন মোহিনী রূপে। সেই মোহিনীকে দেখে কামার্ত হলেন শিব। শিব এবং মোহিনীরূপী বিষ্ণুর শারীরিক মিলন হলো। হরিহরের সেই মিলনের ফলে জন্ম হলো আয়াপ্পা স্বামী। তিনি সুদর্শন, আবার চির ব্রহ্মচারী। বাংলা সাহিত্যে কৃত্তিবাসী রামায়ণে তীব্রভাবে এসেছে নারী সমকামিতার প্রসঙ্গ, যা মূল বাল্মীকি রামায়ণে অনুপস্থিত। ভগীরথের জন্মই হচ্ছে দুই ভগের মিলনে, দুই নারীর সঙ্গমে। রাজা দিলীপের মৃত্যুর পর তার দুই বিগতাধবা পত্নী দেবাদিদেব শিবের নির্দেশে রমণ করছেন। শঙ্কর বলেন, দুইজনে কর রতি, মম বরে একের হইবে সন্ততি। চৈতন্য সাহিত্যে গৌর গদাধর সম্পর্কে একই সঙ্গে রূপান্তরকামিতা ও সমকামিতার আভাস স্পষ্ট। আরাবান, আয়াপ্পা স্বামীর মন্দিরের মতন আমাদের পূর্ব বর্ধমানের কালনার সমুদ্রগড়ে রয়েছে গৌর গদাধর মন্দির। দুই বিগ্রহের আবার একত্রে শয়নও হয়।
অসমের সত্রিয় নৃত্য, উড়িষ্যার গতিপুয়া, রাধাকৃষ্ণ লীলা, বিহারের লন্ডা নাচ, মধুবনী চিত্রকলা, ছত্তিশগড়ের নাচা, অন্ধ্রপ্রদেশের কলমকারী শিল্পকলা, কেরলের মোহিনী আট্টাম, কথাকলি, সব প্রদেশের সব লোক সংস্কৃতিতেই অ্যান্ড্রোজিনি এবং তার আবডালে রয়ে গেছে অপর যৌনতা। এইসব লোক সংস্কৃতিগুলোর অনেকগুলোই আজ ধ্রুপদী সংস্কৃতির আখ্যা পেয়েছে। লোকশিল্প পর্যবসিত হয়েছে শিষ্ট শিল্পে। নরম মাটির আমাদের এই বাংলার লোকশিল্পে অ্যান্ড্রোজিনি তো আছে, কীর্তন, গম্ভীরা, যাত্রা এবং অতি অবশ্যই আলকা। একজন মানুষের মধ্যে নারী এবং পুরুষ দুটো সত্তাই বিরাজ করে। মানুষভেদে সেই অনুপাতের তারতম্য হয়, সেই সত্তার একটু হেরফের হয়। আমরা যদি একটু তলিয়ে ভেবে দেখি তাহলে বুঝতে পারবো আমাদের জীবনের প্রত্যেকেরই প্রথম যৌন অভিজ্ঞতাটা নিজের সঙ্গে, আত্মরতি। এবং আত্মরতির সময় আমরা আমাদের নিজেদের একটা দেহাংশকেই বিপরীত লিঙ্গের যৌনাঙ্গে রূপান্তরিত করি। সুতরাং আত্মরতির চরম সুখানুভূতির মুহূর্তে একজন মানুষ একই সঙ্গে স্ত্রী এবং পুরুষ, অর্থাৎ সে অর্ধনারীশ্বর। এবং নিজের সঙ্গে এই রতিক্রিয়া, এই যৌন অভিজ্ঞতা প্রকারান্তরে সমকামিতায়। আমাকে মাফ করবেন হোমোফোবিক মানুষজন যারা মানতে না চাইলেও তার জীবনে কখনো না কখনো সে হোমো ইরোটিক বা হোমোসেক্সুয়াল। আমাদের আজকের আলোচনার সঙ্গে যদিও এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের সরাসরি সম্পর্ক নেই, কিন্তু অ্যান্ড্রোজিনি নিয়ে আলোচনা করতে গেলেই সমকামিতা, রূপান্তরকামিতা, কুইয়ারনেসের প্রসঙ্গ আসবে। ভাবতে অবাক লাগে যে বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করছি, অ্যান্ড্রোজিনি, সেই শব্দটা আমাকে ধার করতে হয়েছে পাশ্চাত্য থেকে। সেই শব্দটার কোনো সমার্থক শব্দ কোনো ভারতীয় ভাষায় নেই। অথচ আজ থেকে কত কত বছর আগে ভারতীয় সংস্কৃতি অ্যান্ড্রোজিনিকে মান্যতা দিয়েছিল সসম্মানে, সগৌরবে। যার প্রমাণ বাদশায়নের কামসূত্রাণ, যার প্রমাণ খাজুরাহ কোনারকের মন্দির গাত্র। আমরা যদি ভরতের নাট্যশাস্ত্র দেখি, সেখানে রীতিমতো জোর দিয়ে বলে দেওয়া আছে যে মহিলা চরিত্রে মহিলা অভিনেতাদেরকে দিয়েই অভিনয় করাতে হবে। এই জোর দেবার জায়গাটা থেকেই নিশ্চিত হওয়া যায় যে প্রাক নাট্যশাস্ত্র যুগে পুরুষ অভিনেতারাই মহিলা চরিত্রে অভিনয় করতেন। হয়তো তারা অভিনয়ের চরম উৎকর্ষতায় পৌঁছাতে পারেননি, তারা মেকআপ, পোশাক, উইগের সেই টেকনিক্যাল সাপোর্ট পাননি, অথবা তাদের মহিলা সুলভ কণ্ঠস্বর ছিল না। হয়তো সেই জন্যই এই শাস্ত্রীয় বিধান। ভরতের নাট্যশাস্ত্রে লোকনাটকের কোনো স্থান নেই। একটু আগেই আমার এক বক্তার এটা আসছিল যে ভরতের নাট্যশাস্ত্রের উল্লেখ নেই, সেই জন্যই বলছি। তাই ভরতের নাট্যশাস্ত্রে অ্যান্ড্রোজিনির স্থান না থাকলেও আবহমান কাল ধরে সেটা রয়ে গেল ভারতীয় লোকনাট্যে, ভারতীয় লোক সংস্কৃতিতে। আজ থেকে প্রায় 550 বছর আগে, শেক্সপিয়ারের জন্মের 32 বছর আগে, সর্বশাস্ত্রজ্ঞ বিশ্বম্ভর মিশ্র বা নিমাই পণ্ডিত চন্দ্রশেখর আচার্যের গৃহ প্রাঙ্গণে তার নিজের নির্দেশনায় কৃষ্ণলীলা মাধুর্যে অভিনয় করছেন স্ত্রী ভূমিকায়, একটি নয় দুটি চরিত্রে, রাধা এবং রুক্মিণী। আবার এর 400 বছর পর 2রা অগাস্ট 1884 স্টার থিয়েটারে বাংলার নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ তার প্রিয় শিষ্যা বঙ্গরঙ্গমঞ্চের ডিভা বিনোদিনী দাসীকে দিয়ে অভিনয় করাচ্ছেন ওই বিশ্বম্ভর মিশ্র বা নিমাই পণ্ডিতের চরিত্রে চৈতন্য লীলা নাটকে। আরও 100 বছর পর রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে মণিপুরের নির্দেশক হেইজনাম কানহাইয়ালাল অমলের চরিত্রে অভিনয় করাচ্ছেন তাঁর স্ত্রী প্রখ্যাত অভিনেত্রী সাবিত্রী হেইজনামকে দিয়ে। 19বিংশ শতাব্দীর থিয়েটারে বহু বহু অভিনেত্রী পুরুষ চরিত্রে অভিনয় করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম, আমি কিছু ভুল বললাম? এদের মধ্যে উল্লেখযোগ্য নাম কুসুম কুমারী। কুসুম কুমারী একাধিকবার একাধিক নির্দেশকের কাছে, গিরিশচন্দ্র ঘোষ, অমরেন্দ্রনাথ দত্ত, এদের কাছে একাধিক পুরুষ চরিত্রে অভিনয় করেছেন। প্রশ্ন জাগে, যে সময় থিয়েটারে পুরুষ অভিনেতাদেরই প্রাধান্য, অভিনেত্রী মানে বারাঙ্গনা পল্লী থেকে মেয়েদের নিয়ে আসতে হচ্ছে, তাদেরকে শিক্ষিত করে তুলতে হচ্ছে সময় ব্যয় করে, সেই সময় একজন অভিনেত্রীকে দিয়ে পুরুষ চরিত্রে অভিনয় করানো কেন? এটা তো এক ধরনের অপচয়। আসলে এই সময়ের কালোত্তীর্ণ নির্দেশকরা কায়মনোবাদকে বিশ্বাস করতেন শিল্পীর কোনো জেন্ডার হয় না। শিল্পীর যেমন কোনো নির্দিষ্ট দেশ, কাল, ধর্ম, বর্ণ, জাত থাকতে পারে না, তেমন নির্দিষ্ট লিঙ্গও থাকতে পারে না। কারণ শিল্পী অবিনশ্বর আত্মার মতো, শিল্পী নিজেই স্বয়ং ঈশ্বর। আর আজও অমীমাংসিত ঈশ্বর নারী না পুরুষ, জেন্ডারলেস।
এ বিষয়ে অসম্ভব উদার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে পরিবারের মহিলাদের দিয়ে অভিনয় করাচ্ছেন, সেই রবীন্দ্রনাথই শিশির ভাদুরীকে পরামর্শ দিচ্ছেন রক্তকরবীতে নন্দিনী চরিত্র কোনো পুরুষ অভিনেতাকে দিয়ে করানোর জন্য। প্রকৃতপক্ষে ইউরোপিয়ান থিয়েটার অনুপ্রাণিত ভারতীয় প্রসেনিয়াম থিয়েটারে অ্যান্ড্রোজিনির এই প্রয়োগের সূত্রটা লুকিয়েছিল লোকনাটকে। মানুষের যাপন প্রতিফলিত হয় তার সংস্কৃতিতে, লোকজীবনের প্রকাশ ঘটে লোক সংস্কৃতিতে, লোকনাটকে। রবীন্দ্রনাথই বলছেন একটি জাতিকে চেনা যায় তার রঙ্গালয়। স্ত্রী ও পুরুষ ভাবের সংকরানুভূতির এই প্রকাশ যে বাংলার দেশজ সংস্কৃতিতে লেপ্টে রয়েছে আষ্টে পৃষ্ঠে, তার প্রমাণ বাংলার লোকনাটক, গম্ভীরা, যাত্রা এবং আলকাপ। লোকনাটকের শৈলী দেশজ লোক ঐতিহ্যবাহী। মধ্যযুগীয় পাঁচালী, ব্রতকথা, নৃত্য, গীত, অভিনয় ইত্যাদি মথিত রূপ লোকনাটকের অঙ্গশোভা। দেশীয় রীতি, দেশীয় কাহিনী বা উপাখ্যান, আঞ্চলিক উপভাষা এবং লোকশিল্পীদের অভিনয় লোকনাটকের শৈলীতে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেছে। সেই কারণেই ইউরোপিয়ান প্রসেনিয়াম থিয়েটার অনুসৃত বাংলা গ্রুপ থিয়েটার আজও লোকনাট্যকে বারবার জড়িয়ে নিয়েছে থিয়েটারের তিলোত্তমা শিল্পে। লোকনাটক একটি সরল দেশজ ঐতিহ্যবাহী শিল্প মাধ্যম। লোকনাটকের ভাষা আঞ্চলিক জনগণের মুখের ভাষা। লোকনাটক সঙ্গীত নৃত্য বহুল। লোকনাটকে সং, ভাঁড়, বিবেক জাতীয় চরিত্র থাকে, অভিনয় থাকে অতি নাটকীয়তা, দেশজ বাদ্যযন্ত্রই ব্যবহৃত হয়, সাধারণ আলোকসজ্জা থাকে, কখনো কখনো ভারী অঙ্গরাগের ব্যবহার হয়, আলাদা করে মঞ্চ থাকে না, উন্মুক্ত স্থানেই লোকাকীর্ণ আসরে অভিনীত হয়। নাটকের অন্তে ন্যায়ের জয় ঘোষণা হয়, দোষীর শাস্তি প্রদান হয়, লিখিত স্ক্রিপ্ট থাকে না, সাধারণত ইম্প্রোভাইজ ডায়ালগ ব্যবহৃত হয়, সত্যমূলক ঘটনার তাৎক্ষণিক সংলাপ নির্মিত হয়। মালদা জেলার চৈত্র সংক্রান্তির গাজন উৎসবই গম্ভীরা পূজা ও উৎসব নামে পরিচিত। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে গিয়ে আবার এর নাম হয়ে যায় গমিরা। চৈত্রের শেষ 4 দিনে মূল অনুষ্ঠানটা হয়, তবে অঞ্চলভেদে বৈশাখ, জ্যৈষ্ঠ এমনকি শ্রাবণ মাসেও শিব মূর্তি স্থাপন করে গম্ভীরা পুজো হয়। নিম্নবর্ণের হিন্দু, কোচ, রাজবংশী, কলিয়া সম্প্রদায়ের লোকেরা মূলত উৎসবে অংশগ্রহণ করেন। গম্ভীরার গান সাধারণত 2 প্রকারের, আদ্যের গম্ভীরা এবং পালা গম্ভীরা। আদ্যের গম্ভীরায় দেবদেবীকে সম্বোধন করে মানুষ তার সুখ দুঃখ পরিবেশন করে। পালা গম্ভীরায় নানা নাতির ভূমিকায় 2জন ব্যক্তির অভিনয়ের মাধ্যমে এক একটা সমস্যা তুলে ধরা হয়। গম্ভীরাতে পুরুষ অভিনেতারাই স্ত্রী ভূমিকায় অভিনয় করেন। বাংলার যাত্রায় একসময় রাজত্ব করতেন রাজারা নন, রানীরা। ছবি রানী, শতদল রানী, বাবলি রানী, চপল রানী প্রমুখ। এরা প্রত্যেকেই পুরুষ। রাতের পর রাত, জেলার পর জেলা, গ্রামের পর গ্রাম লক্ষ লক্ষ মানুষের হৃদয় হরণ করতেন এরা। যে সময় আমাদের নগর জীবনে ম্যাটিনি আইডল হয়ে উঠছেন উত্তম কুমার, সুচিত্রা সেন, সেই সময় কলকাতা থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে কাতারে কাতারে মানুষ ছুটে আসছেন চপল রানীকে দেখতে, তাকে প্রেমপত্র দিতে, সাজঘরের আবডালে একটিবার তাকে স্পর্শ করতে। এই একই রহস্য, একই মায়াই জাগরুক ছিল আলকাপের ছোকরাদের মধ্যেও। গম্ভীরা বা যাত্রায় পুরুষরা অভিনয়ের সময় শুধু স্ত্রী বেশ ধারণ করতেন, কিন্তু আলকাপের ছোকরাকে চলনে, বলনে, শয়নে, স্বপনে নারী হয়ে উঠতে হতো। একটি 6-7 বছরের কিশোরকে নিয়ে এসে নিজের কাছে রেখে আলকাপ দলের নির্দেশক বা ওস্তাদ তিলে তিলে নৃত্য, গীত, অভিনয়ের তালিম দিয়ে তৈরি করতেন ছোকরা। সে চুল কাটতে পারত না, মেয়েদের পোশাক পরে থাকতে হতো সারাক্ষণ, সাজগোজো করতে হতো মেয়েদের মতোই জীবন যাপন করতে হতো। অভিনয় জীবনটাই তার আস্তে আস্তে হয়ে উঠত দৈনন্দিন বাস্তব জীবন। আবার কালের নিয়মে একদিন তার কণ্ঠস্বর রুক্ষ হতো, চেহারায় কাঠিন্য আসতো, তখন সে বাতিল হয়ে যেত আলকাপ দল থেকে। এক ভয়ঙ্কর দুঃসহ নিঃসঙ্গতায় হারিয়ে যেত সে। এই ছোকরাদের জন্যই আলকাপ একসময় হয়ে উঠেছিল রার বাংলার জনপ্রিয়তম লোক সংস্কৃতি। নিশিরাতের গ্রামপরি এই ছোকরার দল ঘুম উড়িয়েছে লক্ষ দর্শকের। এই আলকাপকে আধার করেই একই সঙ্গে আত্মজৈবনিক ও তথ্যমূলক উপন্যাস লিখেছিলেন বাংলা উপন্যাসের বিষয়বস্তু ও আঙ্গিকগত নিরীক্ষার উৎসাহী লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। মায়া মৃদঙ্গ 1972 সালে। রারবঙ্গের প্রান্তিক প্রাকৃতজনের সুখ, দুঃখ, হাসি, কান্না, আবেগ, অশ্রু, অভিমান, অনুরাগ, উল্লাস ও ক্ষয় এই উপন্যাসের ছত্রে ছত্রে। যাপন যে সংস্কৃতিকে প্রভাবিত করে তার উজ্জ্বল প্রমাণ সৈয়দ মুস্তাফা সিরাজ নিজে দীর্ঘ 6 বছর কাটিয়েছিলেন আলকাপের দলের ওস্তাদ হয়ে।
সিরাজের ভাষায় তিনি লিখছেন, 6-7টা বছর সে এক লম্বা আশ্চর্য মায়াময় জীবন। সৌন্দর্য পাপ বা অমৃত বিষ নির্দ্বিধায় আস্বাদন করতে করতে নীলকণ্ঠী হয়ে যাওয়া। সিরাজ নিজে ছোকরা সুধীর দাসের প্রেমে পড়েছেন। তিনি স্থির বিশ্বাসে জানেন সুধীর পুরুষ, তবুও সুধীরের হৃদয়ন্তে মধ্যস্থিত ঝিনুক খোলসের আবরণের ভিতরে টলটলে মুক্তোর মতো যে আবেগ, সিরাজ নিজেই যার নাম দিচ্ছেন বিরল মায়া, সেই মায়াকে তিনি অস্বীকার করতে পারেননি। তিনি লিখেছেন, 1950 সালের শেষ দিকে একটা বাঁশের বাঁশি ফিরিয়ে নিয়ে গেল গ্রামীণ মিথের সুপরিচিত জগতে। কাটতে থাকলো দিন রাত্রি গাঁয়ে-গঞ্জে, হাটে বাজারে, মাঠে ঘাটে, নানান জেলায়। অজস্র মানুষ চাক্ষুষ করলাম। বিচিত্র বিস্ময়কর সব মানুষের বেশবাস, চেহারা সুরত। মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, সাঁওতাল পরগনা, দুমকো ঘুরে বেড়াই আলকাপ দলে। মেয়েদের হৃদয় ও মুখমণ্ডল বিশিষ্ট তরুণ পুরুষের শরীরে কিংবদন্তির গ্রামপরীরা কিভাবে অনুপ্রবেশ করে দেখেছি। দলের ছোকরার প্রেমে পড়েছি। অচরিতার্থ কামনায় জ্বলে পুড়ে অঙ্গার হয়ে ধিকি ধিকি মরেছি। ঝাঁকড়া মাকড়া চুল নাড়া দিয়ে দোহারকিরা আগুনের হলকার মতো লোকগাথার বিস্ফোরণ ঘটায়। হাজারো গ্রামীণ অভাজন মানুষের ভিড়ে সামিয়ানার তলায় ধ্বনি ওঠে, জয় জয় মা বাগবাদিনী কি জয়, জয় জয় ওস্তাদ তানসেন কি জয়, জয় জয় ওস্তাদ সিরাজ কি জয়। আমি একটা আলকাপের গান শোনাই। এই গানটা আমি আমার নাটকে ব্যবহার করেছি, তো শোনাতে খুব অসুবিধা হবে না। মালা কেটে পরিয়ে দেব গলেতে, দুজনায় বসবো গিয়ে শালবনের ওই তলাতে, ওকে ফুলের মালা কেটে পরিয়ে দেব গলেতে। দেখা হয়েছিল নিশিরাতে দুজনাতে, দুজনায় বসবো গিয়ে শালবনের ওই তলাতে, ওকে ফুলের মালা গেঁথে পরিয়ে দেব গলেতে। এই গান একেবারে ছোকরার গান, আর এর কোনো গীতিকার পাওয়া যায় না। প্রচলিত গান আলকাপে, একেবারে নিজস্ব। মায়ামৃদঙ্গ উপন্যাসে সৈয়দ মুস্তাফা সিরাজ হয়েছেন সনাতন মাস্টার, ছোকরা সুধীর হয়েছে সুবর্ণ ছোকরা, সুবর্ণলতা। আলকাপের গান গাইতে নলহাটিতে গিয়ে সিরাজের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার এক বাল্য সঙ্গিনীর। দুজনে একসঙ্গে হাবল গোসাইয়ের কাছে গান শিখতেন। উপন্যাসে সনাতন মাস্টার রানীদিঘিতে আলকাপের গান গাইতে এসে সাক্ষাৎ পায় ছোটবেলার গান শেখার সঙ্গিনী বিবাহিতা সুধাময়ী। জমে ওঠে ত্রিকোণ প্রেম, একদিকে সুবর্ণ, অন্যদিকে সুধা। সনাতন মাস্টার দোলাচলে পড়ে যায়। একদিকে সুবর্ণ হৃদয়ে অসহায়তা, ঈর্ষা, নিরাপত্তাহীনতা ও ক্ষরণ হয়েই চলে, অন্যদিকে সনাতন মাস্টারও সিদ্ধান্ত নিতে পারে না সে শেষ পর্যন্ত কাকে বাঁচবে, সুধাকে না সুবর্ণকে। এই উপন্যাসে স্বনামে এসেছে ঐতিহাসিক চরিত্র আলকাপের সম্রাট ধনঞ্জয় সরকার ওরফে ঝাঁক সুবস্তা। তার জীবনে 2 স্ত্রী, এক প্রেমিকা। এতৎসত্ত্বেও সে ছোকরা শান্তির প্রেমে পাগল, কিন্তু শান্তি তাকে ছেড়ে পালিয়েছে। এখন সে তার গুরু মনিরুদ্দিন ওস্তাদের কাছে শোনা কোরআনের আয়াত শোনায়। সাদ আর গোমরা নামে 2 শহর ছিল, সেখানে পুরুষ ছিল পুরুষের পিয়ারা, দিলের রওশন, একে অপরকে অওরাতের মতো ভালোবাসত। কিন্তু আল্লাহ এই গুনাহ সহ্য করলেন না, তার হুকুমে 2 শহর ধ্বংস হয়ে গেল। সতর্কবাণী শুনেও সনাতন মাস্টার নিজেকে ধরে রাখতে পারে না। একদিন সুবর্ণর হাত ধরেই সে অনির্দিষ্টের পথে পা বাড়ায়।
আলকাপের পুরো নাম আল কাটা কাপ। আল অর্থে আহ্লাদ, আমোদ প্রমোদ, কাটা মানে বিস্তার, ছড়া কাটা, সুতো কাটা ইত্যাদি, আর কাপ মানে নাটক। অর্থাৎ আলকাপের পুরো কথা হলো রঙ্গরসাত্মক নাটক, যার শুধুই বিস্তার আছে, শেষ নেই। বাস্তবিক আলকাপের আসর বসতো টানা 15 দিন ধরে। শুধু রাতে নয়, দিনেও চলতো আসর 24 ঘন্টা। দুটি দল পর্যায়ক্রমে আসর জমিয়ে যেত, গান নাচ থাকতই, এবং তার সঙ্গে তাৎক্ষণিক অভিনয় উঠে আসতো আঞ্চলিক সমস্যা, সাম্প্রতিক রাজনীতিও। চরিত্র অনুযায়ী কোনো রূপাঙ্কন নেই, পোশাক নেই, সেট নেই, প্রপস নেই, আলো নেই। শিল্পীও কল্পনা করছেন, দর্শকও কল্পনা করছেন। ওস্তাদের নির্দেশে হাস্যরসের ফোয়ারা তুলছে কপে, আলকাপ দলের কমেডিয়ান। শৃঙ্গার রসের মাতন যোগাচ্ছে ছোকরা, আলকাপ দলের হিরোইন। ধুয়ো ধরে রাখছে দোহারগিরা, আলকাপ দলের কোরাস টিম। ইউরোপিয়ান থার্ড থিয়েটারের বঙ্গীয় রূপই কিন্তু আলকাপ। সৈয়দ মুস্তাফা সিরাজ তার আলকাপ দলের সদস্যদের শুনিয়েছিলেন শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসের গল্প। সেই গল্পকে তারা আত্মস্থ করে নিয়েছিল, শুরু করেছিল অভিনয়। শাইলক হয়ে গিয়েছিল গ্রাম্য সুদখোর মহাজন, আর পর্ষিয়া হয়েছিল এক বান্দরওয়াল, যে বাঁদর নিয়ে ডুগডুগি বাজাতে বাজাতে ঢুকে পড়েছিল গ্রামীণ চণ্ডী মণ্ডপের বিচার সভায়। বাঁদর সেজেছিল দলের কোপে, গলায় বাঁধা মাফলারটাই হয়ে গেছিল বাঁদরের গলায় বাঁধা দড়ি। বাংলা গ্রুপ থিয়েটারে মায়া মৃদঙ্গ প্রথম মঞ্চস্থ হয় বহরমপুর রেপার্টরির প্রযোজনায় শ্রী প্রদীপ ভট্টাচার্যের নির্দেশনায়, নাম ছিল মায়া। এরপর মালদা মালঞ্চ নাট্য দলের প্রযোজনায় শ্রী পরিমল ত্রিবেদীর নির্দেশনায় আলকাপ মায়া নামে এই উপন্যাসের নাট্যরূপ অভিনীত হয়। তৃতীয়বার মায়া মৃদঙ্গ অভিনীত হয় বাংলা চলচ্চিত্র মাধ্যমে শ্রী রাজা সেনের পরিচালনায়, এবং 2017 সালে দমদম শব্দমুক্ত নাট্যকেন্দ্র মায়া মৃদঙ্গ মঞ্চস্থ করে আমার নির্দেশনায়। সম্প্রতি এক পরিচালক এই উপন্যাসকে ওয়েব সিরিজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন। মনসামঙ্গল বা ময়মনসিংহ গীতিকা ব্যতি রেখে বাংলার লোকজ শিল্প আশ্রিত আর কোনো উপন্যাস এতবার মঞ্চ বা চলচ্চিত্র মাধ্যমে আসেনি। এর কারণ একটি, আলকাপের মায়া, ছোকরার মায়াবী সম্মোহন, লেখকের যাপন অভিজ্ঞতার শিল্পিত স্বর্ণালী সম্পদ। আলকাপ সম্পর্কে উপন্যাসে ঝাঁকসু ওস্তাদ সগৌরবে বলছে, বড় মায়ায় বাঁধা পদ্মার এপার ওপার, ঢপ ঝুমুর কীর্তন কিচ্ছু টিকবে না এর কাছে। বর্তমানে আলকাপ লোকশিল্প বিলুপ্ত। আলকাপের নামে যা আছে তা আসলে পঞ্চরস। এর কারণও ছোকরা। সৈয়দ মুস্তাফা সিরাজ মায়ামৃদঙ্গ উপন্যাসের দ্বিতীয় সংস্করণের ভূমিকায় লিখছেন, বিগত শতকের 60-এর দশকের শুরুতেই নাচিয়ে ছোকরার বদলে মেয়েদের আলকাপে ঢোকানো হয়েছিল, কিন্তু মেয়েরা ঝাঁকসা কথিত বিরল মায়া সৃষ্টিতে একেবারে ব্যর্থ হয়। স্বয়ং ওস্তাদ ঝাঁকসাই নিজের কন্যাকে দলে ঢোকান, এবং ব্যর্থ হওয়ার পর তিনি আলকাপের আঙ্গিক সম্পূর্ণ বদলে দিয়ে যাত্রাধর্মী লোকনাট্য পঞ্চরস সৃষ্টি করেন। ভিন্ন মাত্রা হলেও এর আঙ্গিক যাত্রাধর্মী, সেটা বলার অপেক্ষা রাখে না। আলকাপে দোহাররা খঞ্জনি বাজিয়ে পাত্রপাত্রীদের গানের ধোঁয়া দ্রুত থেকে দ্রুততম তালে গেয়ে চরম পর্যায়ে থেমে যেত। পঞ্চরস এই দোহার রীতি সম্পূর্ণ বর্জন করে। অসংখ্য গ্রামে এখন পঞ্চরস অপেরা এভাবেই গড়ে ওঠে, এবং সিরাজ সাহেব খুব ব্যথিত হয়েছিলেন, অবাক হয়েছিলেন যে আলকাপেরও নাকি ওয়ার্কশপ হয়। ছোকরা ছাড়া আলকাপ হয় না। ছোকরা ও ওস্তাদদের সম্পর্কই আলকাপের প্রাণ। মায়ার নির্মিতি নিয়ে শ্রী প্রদীপ ভট্টাচার্যের কাছে শোনা একটা ঘটনার কথা বলে এই প্রসঙ্গে ইতি টানা যাক। প্রদীপ দা মায়া নির্মাণের সময় হন্যে হয়ে আলকাপের গান খুঁজছেন, পাচ্ছেন না। শেষে একদিন ভাগীরথীর তীরে শ্মশানে পেলেন এক ডোমকে। এক মাথা কাঁচা পাকা ঝাঁকড়া চুল, এক গাল দাড়ি, শুকনো চেহারা, কোটরগত চোখ, মুখে তীব্র হাড়িয়ার গন্ধ, কিন্তু গলায় গুনগুন করছে এক মায়াবী সুর। প্রদীপদা তাকে দলে নিয়ে এলেন, নিজের দায়িত্বে রাখলেন, তাকে দিয়ে নাটকের গানের সুর করালেন। ডোমের নাম সুধরা। বহরমপুর রবীন্দ্র সদনে মায়ার প্রিমিয়ার শো। প্রদীপদার আমন্ত্রণে কলকাতা থেকে সস্ত্রীক সিরাজ সাহেব গেছেন তার উপন্যাসের নাট্যায়ন দেখতে। কৌতূহলী হয়ে প্রদীপদাকে জিজ্ঞেস করেছেন, আলকাপের গানের বাণী উপন্যাসে পেলেও সুর কোথা থেকে জোগাড় হল? প্রদীপদা বলেছেন সুরকারের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। তখনও নাটক শুরু হয়নি। জবনিকা টানা মঞ্চের সামনে দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহের প্রথম সারিতে বসে আছেন এরম সামনে সিরাজ দম্পতি।
প্রদীপদা নিয়ে এলেন সেই সুরকার সুধরা ডোমকে। সিরাজ সাহেব উঠে দাঁড়ালেন সুধরাকে দেখে। সুধরাও অপলক দৃষ্টিতে চেয়ে আছে সিরাজ সাহেবের দিকে। প্রদীপদার ভাষায় সে এক অলোক সামান্য মুহূর্ত রাকেশ। থিয়েটারের স্পটলাইট এসে পড়েছে মঞ্চের সামনে। সেই আলোয় মুখোমুখি দুজন, সুধরা ও সিরাজ সাহেব। আধারে মুছে গেছে আর সব। দুজন চেয়ে আছে দুজনের দিকে। দুজনের গালেই আঁখি লোর। আপ্লুত আবেগে পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরলেন। হতবাক প্রদীপদা, হতবাক সিরাজ পত্নী, স্তব্ধ বাক প্রেক্ষাগৃহ। খানিক বাদে সুধরা নিজেকে সামলে নিয়ে চোখ মুছে আঙুল তুলে সিরাজ পত্নীকে দেখিয়ে প্রদীপদাকে বললেন, সেটা কে জানো? আমার সতীন বটে। সুধরা ছিল আলকাপের পরিত্যক্ত ছোকরা সুধীর দাস, মায়ামৃদঙ্গ উপন্যাসের নায়িকা সুবর্ণ। ধন্যবাদ।